সুপারস্টার রজনীকান্তের কথা আমরা সবাই জানি। বুড়ো বয়সেও সিনেমাতে তরুণ সেজে 10তলা বাড়ির থেকে ঝাঁপিয়ে পড়েন, 10জন ভিলেনকে একাই কাবু করে ফেলেন, আরও কত কী যে অসাধ্য কাজকর্ম করেন তার কোনো ঠিক ঠিকানা নেই। আপাতভাবে মনে হবে সবই রিয়েল, কিন্তু আসলে কিন্তু পুরোটাই সাজানো। মেকআপ, প্রস্থেটিক্স আর টেকনোলজি এর সাহায্যে একটা মেক বিলিভ বা লোক দেখানো দুনিয়া। এই ব্যাপারটা শুধু চলচ্চিত্রের জগতে নয়, ছড়িয়ে গেছে পুরো সোশ্যাল মিডিয়াতে। সবাই নিজের পারফেক্ট লাইফটাকে প্রদর্শন করছে সমাজ মাধ্যমে, ঢাকা পড়ে থাকছে আসল বাস্তবটা। কিন্তু আজ আমরা বিশেষ কোনো একজন নকল অভিনেতার নকল সাজ পোশাক বা কারণ নকল জীবন নিয়ে কথা বলতে আসিনি। আমরা একটা নকল সুপার পাওয়ারের কথা বলছি। চীন সোশ্যাল মিডিয়া আর টেকনোলজি এই দুটো ব্যবহার করে নিজেদের একটা প্রস্থেটিক ইমেজ তৈরি করেছে। ঝা চকচকে শহর, রাস্তাঘাট, শপিং মল, আরবান ইনফ্রাস্ট্রাকচার। এবারে আসুন রিয়েল চীনকে দেখি, যে পার্টটা তারা আপনাকে দেখাতে চায় না। চীনের চূড়ান্ত নোংরা রাস্তাঘাট, ঘিঞ্জি বসতি, ভেঙে পড়া হাইওয়ে, কোটি কোটি টাকাতে বানানো ব্রিজ ভেঙে পড়ছে। বাড়ির দেওয়ালে সিমেন্টের বদলে দেওয়া হচ্ছে ভেজাল। এমনকি রাস্তার ম্যানহোল সেগুলোও নকল। আসলে বৃষ্টির সময় লোকজন নিজের ঘরের ভেতর বুক জলে দাঁড়িয়ে থাকে। রাস্তার ধারে সার দিয়ে দাঁড়িয়ে থাকা ভিখারির দল। ফুড সেফটি, হাইজেনিক ফুড, এই সবে চীন নাকি দুনিয়ার সেরা। আসলটা কি দেখা যাচ্ছে যে কোয়ালিটি আর কোয়ান্টিটি সবেতেই জালি করছে চীন। ডাস্টবিনের থেকে খাবার তুলে রেস্টুরেন্টে সার্ভ করা হচ্ছে। চীনের অত্যাধুনিক শহর নাকি সবুজে ভরা, আসলে প্লাস্টিকের পাতা স্টেপল করে লাগানো হচ্ছে জায়গায় জায়গায়। নিজেদের নোংরা দিকটাকে ঢেকে একটা অল্টারনেট রিয়েলিটিকে পৃথিবীর সামনে পেশ করে ওরা দেখাতে চায় যে ওদের শিক্ষা ব্যবস্থা একদম টপ, কিন্তু আসলটা এই রকম। हमारे स्टूडेंट्स हॉस्टल्स में किस तरीके से रहते हैं और एक साथ 10 लोगों का रहना, मतलब एक साथ जितने भी लोग हैं, जो कबाड़ा इन्होंने बना के रखा है वो भी दुनिया के सामने अब आ गया है। तो अब ये सब झूठा दिखावा जो तुम लोग इंटरनेट में करते हो अब वो चलेगा नहीं। প্যারাডক্সের ক্লাসিক উদাহরণটা দেখুন। যখন চীনের স্টেট মিডিয়া ভারতীয় স্বাস্থ্য পরিষেবাকে উপহাস করে, তখন আসল খবরটা হলো যে চীনের নাগরিকরা ভারতে এসে ভিড় করে চিকিৎসার জন্য, বিশেষ করে ক্যান্সার এবং হেপাটাইটিসের চিকিৎসা করাতে। People go to India, get their prescribed drugs and come here. Yeah, much cheaper. I actually thought China is cheaper for healthcare. What do you think of Chinese healthcare? A little bit expensive. They're a little bit expensive. Also, the drug, the price is also expensive. I know. চীন কয়েক সপ্তাহে একটা আকাশচুম্বী অট্টালিকা তৈরি করতে পারে, কিন্তু তারা সাধারণ মানুষের জন্য একটা চিকিৎসা ব্যবস্থা তৈরি করে উঠতে পারেনি আজ পর্যন্ত। চীনের কমিউনিস্ট পার্টির কাছে নিজেদের ইমেজের মূল্য মানুষের জীবনের মূল্যের থেকে অনেক অনেক বেশি। শুধু নিজেদের একটা মেকি আধুনিকতাকে দুনিয়ার সামনে পেশ করেছে তাই নয়, ভারতের মতো দেশগুলো যাকে চীন কম্পিটিটর ভাবে তাদের ব্যাপারে একটা ডার্ক ইমেজ তৈরি করেছে। ভারতের কাস্ট সিস্টেম নিয়ে ওরা লেকচার দেয়, অথচ ওদের কমিউনিস্ট পার্টি একটা জঘন্য ক্লাস সিস্টেম এস্টাবলিশ করেছে চীনের সমাজে। হুকৌ নামে সেই ক্লাস সিস্টেমটা জন্মভিত্তিক, মেধাভিত্তিক নয়। আপনি চাইলেও এর থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনি জীবনে কতটা উন্নতি করবেন, কতটা উচ্চশিক্ষা লাভ করতে পারবেন, অসুস্থ হলে কোথায় চিকিৎসা করাতে পারবেন, সব কিছু নির্ধারিত হয়ে যায় আপনার জন্মের সাথে সাথে। গ্রামের গরিব স্টুডেন্ট কষ্ট করে পড়াশোনা করে শহরে এসে উচ্চশিক্ষা লাভ করে তারপর জীবনে সাফল্যের চরম সীমাতে গিয়ে উঠল, এটা আমরা ভারতে অনেক দেখেছি। সেটা কিন্তু চীনের কমিউনিস্ট রেজিমে একদম বেআইনি। আমাদের দেশের সরকার থেকে শুরু করে মিডিয়া সবাই যখন চুপ করে চীনের এই প্রোপাগান্ডার কাছে বলতে গেলে সারেন্ডার করে দিয়েছিল, তখন ইন্টারনেট জগতে একটা বিস্ফোরণ ঘটিয়ে দেয় আমাদের জেনজিরা। তাদেরকে স্যালুট। ককরোচ জনতা পার্টির মতো সস্তা পাবলিসিটির চেষ্টা তারা করেনি, শুধু 200 টাকার আনলিমিটেড ডেটা প্যাক ব্যবহার করে সারা দুনিয়ার ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে আসল চীনের চেহারাটা। আর তাতেই ধসে গেছে চীনের $1 বিলিয়ন এই প্রস্থেটিক ইমেজ। ভারতের জেনজিদের এই জুগার দেখিয়ে দিয়েছে যে যখন যখন ভারতের ওপর আক্রমণ হয়েছে তখনই এগিয়ে এসেছে ভারতের সাধারণ পরিবারের যুব সমাজ। তারা চঞ্চল, তারা অদ্ভুত, তারা বেড়া ভাঙে, দরকার পড়লে ভেঙে দেয় গ্রেট ফায়ারওয়াল অফ চায়না।
আজ সেই নতুন যৌবনের দুধদের এই সাইলেন্ট রিভলিউশনের গল্প নিয়ে আপনাদের সামনে দত্ত টক্সে আমি প্রবাল দত্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু তথ্য জানতে পারবেন। কয়েক দশক ধরে চীনের কমিউনিস্ট পার্টি বা সিসিপি বিশ্বের কাছে নিজেদের একটা পালিশ করা ইমেজ বিক্রি করার জন্য লক্ষ লক্ষ নয়, কোটি কোটিও নয়, বিলিয়ন ডলার ব্যয় করেছে। দেখাতে চেয়েছে চীনই দুনিয়ার ভবিষ্যৎ, কিন্তু এটা পুরো প্রস্থেটিক এবং ভঙ্গুর। সিসিপি মানব ইতিহাসের বৃহত্তম রাষ্ট্র স্পন্সর্ড প্রচার যন্ত্রকে চালায়, নিজেদের ভালো দেখাতে এবং প্রতিদ্বন্দ্বীদের, বিশেষ করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে খারাপ দেখাতে ফেক এআই ভিডিও বানায়, যেখানে দেখা যায় যে এয়ার ইন্ডিয়ার মাথাতে লাগেজ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ কি পাকিস্তানের রাস্তাঘাট দেখিয়ে প্রচার করা হয় যে ভারত কত নোংরা। ভারতকে দেখানো হয় খুব আনসেফ কান্ট্রি হিসাবে, ভারতের সোসাইটি খুব ব্যাকওয়ার্ড, যাতে এখানে বিদেশি ট্যুরিস্টরা কম আসে, ইনভেস্টররা ইনভেস্ট করতে ভয় পায়। ভারতকে খারাপ দেখাতে তারা ঠিক কতটা ব্যয় করে একদম সঠিক তথ্য পাওয়া যায় না, তবে সিএসআইএস এবং অন্যান্য স্বাধীন সংস্থার বিশ্লেষণ অনুযায়ী চীনের সরকারের এই এক্সটার্নাল প্রোপাগান্ডার আনুমানিক বার্ষিক ব্যয় হল 1000 কোটি মার্কিন ডলার। ভাবুন, 1000 কোটি মার্কিন ডলার এভরি সিঙ্গল ইয়ার, আর সেখানে ভারত অ্যাবসলিউটলি নাথিং। ভারতের 64 কোটি ডলারের এক্সটার্নাল আউটরিচ প্রোগ্রাম প্রতি বছর পুরোটাই বিভিন্ন দেশকে দানছত্র করার জন্য ব্যয় হয়। আপনারা জানেন যে ভারত আফগানিস্তানে হাসপাতাল বানাচ্ছে, সেখানে ক্যান্সার, থ্যালাসেমিয়া ইত্যাদির চিকিৎসা হচ্ছে, ইরানকে যুদ্ধের সময় ওষুধ, খাবারপত্র ইত্যাদি পাঠাচ্ছে। এছাড়াও শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া এবং বিভিন্ন আফ্রিকান দেশগুলোতে নিয়মিত অনুদান পাঠায় ভারত। কোভিডের সময় বাংলাদেশের মতো অসংখ্য দেশকে ভ্যাকসিন দিয়েছে, এখনও বাংলাদেশকে অনুদান দিয়ে চলেছে ভারত। এত কিছুর পরেও ভারতের নিজের ইমেজ বিল্ডিংয়ের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা, সেটা চীনের কমিউনিস্ট পার্টির ফান্ডামেন্টাল প্রিন্সিপালের থেকে কতটা আলাদা সেটা নিশ্চয়ই আর বুঝিয়ে দিতে হবে না। এখন প্রশ্ন হলো, চীন এই টাকা কিভাবে ব্যবহার করে? আগে ব্যবহার করতো 50 সেন্ট আর্মি অথবা উমাওদাং। এই কাশ্মীরে যেরকম ইসলামিক টেরোরিস্টরা ওখানকার লোকজনদের হাতে 500 কি 100 টাকা ধরিয়ে দিয়ে একসময় বলতো যে ভারতের সেনা দেখলেই পাথর ছুড়বি, 100টা পাথর ছুড়লেই 100 টাকা। সেই রকম চীনের এই 50 সেন্ট আর্মির দায়িত্ব ছিল যে ইন্টারনেটে চীনের সপক্ষে আর ভারত অথবা আমেরিকার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া। কিন্তু এখন আর ব্যাপারটা কিন্তু ম্যানুয়াল নেই, পুরোটাই অটোমেটেড হয়ে গেছে। বিশ্বব্যাপী অর্গানাইজ সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেশন নিয়ে অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট ও আইআইএর গবেষণা চীনকে একটা হাই ক্যাপাসিটি অ্যাক্টর হিসাবে আইডেন্টিফাই করেছে। সেটা ঠিক কীরকম? চীনে তৈরি ছোট ছোট কম্পিউটার প্রোগ্রাম, যেগুলো সফটওয়্যার ভাইরাসের মতো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গিয়ে এক পেশে প্রোপাগান্ডা ভাইরাল করতে থাকে, এগুলোকে বলা হয় বট। চীন তৈরি করেছে রাষ্ট্র স্পন্সর্ড একটা ম্যাসিভ বট নেটওয়ার্ক। এই বটগুলোর প্রকৃত বিতর্কের জন্য কিন্তু তৈরি করা হয়নি। কিছু ফাঁস হওয়া গোপন ইমেল অ্যানালিসিস করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 3 রিসার্চার কিং, প্যান এবং রবার্টস জানিয়েছেন যে এই বট ভাইরাসগুলোর লক্ষ্যই হলো সোশ্যাল মিডিয়াতে ক্যাওস তৈরি করা। এখন সিসিপি কিন্তু এখানেই থেমে নেই, তারা শুধুমাত্র নিজেদের যে রাষ্ট্রীয় মিডিয়া ব্যবহার করে তাই নয়, যেমন চীনের গ্লোবাল টাইমস নিউজ পেপার, যেটা এমনিতেই কেউ পড়ে না। তাদের ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি হলো ভারতের মধ্যেই কিছু অ্যাঙ্কার তৈরি করা, যারা চীনের এই আগ্রাসনের সাথে তাল ঠুকবে। অর্থাৎ চীনের এজেন্টরা কিন্তু শুধু বেজিংয়ে বসে নেই, তারা ঘাঁটি গেড়েছে ভারতীয় মিডিয়ার ভেতরে, ভারতের রাজনীতিতে। রাহুল গান্ধী ক্রমাগত চীনের প্রশংসা করেন। ভারতের ভেতরে রাহুল গান্ধীর দল বা আমাদের এই বামপন্থী দলগুলো নির্লজ্জভাবে সংখ্যালঘু তোষণ করে চলেছে বছরের পর বছর ধরে। কিন্তু চীনের উইঘরে কি হচ্ছে বা চীনে মুসলিমদের ওপর কীরকম ক্র্যাকডাউন হচ্ছে সে ব্যাপারে তাদের মুখে কুলুপ। যখন ভারতের জাতীয়তাবাদী নেটিজেনরা চীনের মুখোশ খুলে দিচ্ছে, তখন চীনের হয়ে ব্যাটিং করতে নেমে পড়েছে ভারতের কিছু মিডিয়া। এদের কাজই হলো ভারতের মিডিয়াতে বসে চীনের হয়ে চিয়ার লিডিং করবে আর ভারতের বিরুদ্ধে কথা বলবে। একে বলে ট্রোজান হর্স, যা আমার আপনার আশেপাশে মিশে থাকবে আর সুযোগ বুঝে ছুরি চালাবে শত্রুর নির্দেশে। এর জন্য চীন বহু অর্থ ব্যয় করে। এর বিনিময়ে একটা ন্যারেটিভ তৈরি করা হয় ভারতের মধ্যেই যে চীন শত্রু নয়,
বরং চীনই হওয়া উচিত ভারতের আদর্শ। ভারতের সমাজ, ভারতের গণতন্ত্র সমস্ত কিছু ত্রুটিপূর্ণ, আর চীন হলো এমন একটা দেশ যেটা হলো আধুনিক স্বর্গ। আর এইগুলো বলার জন্য এক একজন ভারতীয় অ্যাঙ্কারকে কিনে নেওয়া হয় বিশাল অঙ্কে। চীন গণতন্ত্রকে ঘেন্না করে, কিন্তু তারা এটাকে ম্যানুপুলেট করতে ব্যস্ত। তারা সেই দুটি বৃহত্তম গণতন্ত্রকে টার্গেট করে যা তাদের এই ন্যারেটিভগুলোকে চ্যালেঞ্জ করছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। লক্ষ্য একদম সহজ, আভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরি করা এবং কেন্দ্রীয় সরকারকে দুর্বল করা। সাইবার সিকিউরিটি ফর ম্যান্ডেটের একটা রিপোর্টে অপারেশন ড্রাগন ব্রিজের কথা বলা হয়েছে। এই চাইনিজ নেটওয়ার্কের লক্ষ্যই ছিল সম্পূর্ণ একটা ক্যাওস তৈরি করা। তারা দু দলের মার্কিন রাজনীতিবিদদের বিরুদ্ধেই ফেক ক্যাম্পেইন চালিয়েছে। আমেরিকান জনগণের মধ্যে বিভাজন তৈরি করার জন্য সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনে লক্ষ লক্ষ ব্যয় করেছে। তারা চেয়েছিল যে দু দলের আমেরিকান সমর্থকরা একে অপরকে এতটাই ঘৃণা করুক যে তারা চীন কি করছে সেদিকের দিকে আর নজরই দিতে পারবে না। উল্টো দিকে ভারতের ব্যাপারে চীনের স্ট্র্যাটেজি কিন্তু আলাদা। ভারতকে সারা পৃথিবীর কাছে ইনক্যাপাবল হিসাবে দেখানো এবং ভারতের সফট পাওয়ারকে ড্যামেজ করা। প্রযুক্তির আড়ালে লুকিয়ে তাদের এই আক্রমণ কিন্তু তারা ধরা পড়ে গেছে। কয়েক বছর আগে যখন সিঙ্গাপুরের গভর্নমেন্ট ভারতকে অফিসিয়ালি ইনফর্ম করেছিল যে একটা চীনা স্টেট স্পন্সর্ড ইন্টারনেট ক্যাম্পেইন চলছে ভারতের বিরুদ্ধে, সিঙ্গাপুরের আভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ একাধিক চীনা মালিকানাধীন ইন্টারনেট সাইট এবং ফোরামকে আইডেন্টিফাই করেছে। এই সাইটগুলো একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মের ছদ্মবেশে পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা চালাচ্ছিল, পৃথিবী জুড়ে একটা ভারত বিরোধী মনোভাবকে ছড়িয়ে দেওয়া। ভারতের আভ্যন্তরীণ ধর্মীয় এবং রাজনৈতিক ফল্ট লাইনগুলোকে আরও গভীর করার চেষ্টা, ভারত সম্পর্কে ফেক অর্থনৈতিক এবং সামরিক ডেটা প্রচার করা। অপারেশন সিঁদুরের সময়ও পাকিস্তানের হয়ে প্রচার করেছে চীনের মিডিয়া। কারণ কি? কারণ চীনের যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান, যেটা ভারতের আক্রমণের সামনে মুখ থুবড়ে পড়েছে। এটা যদি সারা বিশ্ব জেনে যায় তাহলে চীনের যুদ্ধাস্ত্র বিক্রি একদম পুরো বন্ধ হয়ে যাবে। কিন্তু সত্যিটাকে কি চেপে রাখা যায়? একের পর এক রিপোর্ট প্রমাণ করেছে যে ভারতের আক্রমণের সামনে পাকিস্তানের আকাশ একদম উন্মুক্ত হয়ে গেছিল। সিজফায়ারের আবেদন করে সৌদি আরবের কাছে দ্বারস্থ হয়েছিল পাকিস্তান। আর আপনারা দেখেছেন যে ইরানের ড্রোন আক্রমণ ইসরায়েল আর আরব দুনিয়া ঠেকাতে না পারলেও পাকিস্তানের ড্রোন আক্রমণ ভারত একদম সফলভাবে মোকাবিলা করেছিল অপারেশন সিঁদুরের সময়। আজকে তাই ভারতের ব্রহ্মোস কেনার জন্য বিভিন্ন দেশের একদম পুরো লাইন পড়ে গেছে। এইবারে আমরা চলে এসেছি গল্পের একদম মেইন এপিসোডে, যেখানে চীনের $বিলিয়ন রাষ্ট্রীয় যন্ত্রকে ভারতীয় নেটিজেন যোদ্ধাদের অপ্রতিরোধ্য শক্তির মুখোমুখি হতে হচ্ছে। এবং পরিষ্কার করে এখানে বলে নেওয়া দরকার যে এই বিপ্লবের পেছনে কেউ $মিলিয়ন খরচও করেনি, ভারতীয় সরকার এতে কোনো উৎসাহ দেখায়নি, বিকে যাওয়া ভারতীয় মিডিয়ার সমর্থনও পায়নি। এই বিপ্লব কারা করেছে? সাধারণ দেশপ্রেমিক আমজনতা, কিছু ছাত্র, কিছু পেশাদার যারা একেবারে হতাশ ছিল। তারা ভারতের মিডিয়াকে ককরোচ জনতা পার্টির স্টান্টের পেছনে অহেতুক সময় নষ্ট করতে দেখেছিল। প্রাইম টাইম নিউজে ফালতু ইস্যু নিয়ে দেশের মিডিয়াতে যখন হাই ডেসিবেল ডিবেট চলছে, তখন চুপচাপ কমিউনিস্ট পার্টি ভারতের ইমেজকে একটা স্লো ডেথের দিকে ঠেলে দিচ্ছিল। রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এবং মিডিয়ার কমপ্লিসিটি দেখে আমাদের জেনসিরা বলেছিল এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। তারা একটা ডিসেন্ট্রালাইজড গেরিলা যুদ্ধ শুরু করে ইন্টারনেটের জগতে, জুগারের ওপর ভরসা করেছে। তারা সুপার কম্পিউটার তৈরি করেনি, তাদের ডেটা সেন্টার ছিল না। তারা শুধু সিদ্ধান্ত নিয়েছে যে একটা অহংকারী পলিশ করা মিথ থেকে মোকাবিলা করার সেরা উপায় হলো বিশ্বব্যাপী ইন্টারনেটকে বাস্তব চীন দিয়ে ভরিয়ে দেওয়া। একটা সস্তা ডেটা প্ল্যান ব্যবহার করে চীনের ইমেজে একদম বিশাল ফাটল তৈরি করে দিয়েছে তারা হাজার হাজার সাধারণ মিম, ছোট ভিডিও এবং সাপ্রেস করা নিউজ রিপোর্ট দিয়ে ইন্টারনেট ভাসিয়ে দেয়, যা নোংরা এবং নকল চীনকে সবার সামনে একদম ডিসপ্লে করে, সারা বিশ্বের কনজিউমার আর ইনভেস্টরদের সামনে। কিন্তু ট্র্যাজেডি কি জানেন? এই সাধারণ ভারতীয়রা হলো আসল ওয়ারিয়ার নেটিজেন। তারা দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে। নো পে চেক, নো লাইমলাইট, নো ফেম।
তাদের এফর্টকে রেকগনাইজ করার বদলে ভারতীয় মিডিয়া তাদের সাথে কেমন ব্যবহার করছে, যখন তারা সাকসেসফুলি চীনের মিথ্যেগুলোকে সবার সামনে উন্মোচন করছে তখন তাদেরকেই ট্রোল আর্মি হিসাবে লেবেল করে দেওয়া হচ্ছে, তাদের দেওয়া তথ্যকে ভুল বলে নস্যাৎ করে দেওয়া হচ্ছে। এই জেনজি ওয়ারিয়ারদের যে এই যুদ্ধটা লড়ছে তারা, আমাদের বিকে যাওয়া ভারতীয় মিডিয়া তাদের পাশে তো সহযোদ্ধার মতো দাঁড়ায়নি, বরং শত্রুদের হয়ে সাফাই গাইতে নেমে পড়েছে মাঠে। ইন্ডিয়া টুডে, ফার্স্ট পোস্ট সহ সমস্ত নিউজ পেপারগুলো এখন চীনের হয়ে ব্যাটিং করছে। আর যদি একদল স্টুডেন্ট গিয়ে কিছু সরকারি সম্পত্তি নষ্ট করত, রায়ট করত, রাষ্ট্রবিরোধী স্লোগান দিত, তখন দেখতেন যে মিডিয়া তাদেরকে হিরো বানাচ্ছে। রাহুল গান্ধী থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন সবাই তাদের পাশে থাকতো। বাংলাদেশের জেনজিরা কি করেছে অগাস্ট বিপ্লবের সময়? $1,000 কোটি ক্ষতি করেছে বাংলাদেশের। বিশ্বব্যাংকের ঋণের ওপর বেঁচে থাকা একটা দেশের যুব সমাজ যখন উন্মত্ত হয়ে জনগণের সম্পত্তি নষ্ট করছে, তখন সারা দুনিয়া তাদের বিপ্লবী বলে হাততালি দিচ্ছে। আর আমাদের জেনজিরা যখন দেশের হয়ে অন্যায় প্রচারের বিরুদ্ধে লড়ছে, তখন তাদের হয়ে বাহবা দেওয়ার জন্য কেউ নেই। কিন্তু জানবেন যে সত্যি যেটা, তার একটা নিজস্ব ডায়নামিক্স থাকে, সেটাকে আজকের দিনে আটকানো অসম্ভব। আর সেটা বলে যে কমিউনিস্ট চীনে এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে জঘন্য বর্ণভেদ ব্যবস্থা কাজ করে। ভারত তো বহুদিন আগে বর্ণবৈষম্যকে নিষিদ্ধ করে দিয়েছে, আইনে এর কোনো স্বীকৃতি নেই, বরং কঠোর শাস্তির বিধান আছে। উল্টো দিকে কমিউনিস্টরা দুনিয়াকে ইকুয়ালিটি নিয়ে লেকচার দেয়, কিন্তু কমিউনিস্ট চীনের 800 মিলিয়ন মানুষ বর্ণবৈষম্যের শিকার। সাংহাই আর বেজিংয়ের গ্লাস আর স্টিলের ঝা চকচকে ইমারতের পেছনে আছে একটা মধ্যযুগীয় বর্ণ ব্যবস্থা। প্রাচীন চীনে শি নং গং শ্যাং এই প্রথা ছিল 2000 বছরের পুরনো কনফুসিয়াসের সময়ের সিস্টেম। সবার উপরে রাজা, তার নিচে শি মানে সমাজের ওপরতলার এলিট লোকজন, তারপরে নং মানে কৃষক, গং মানে কারিগর, আর শ্যাং মানে হলো বণিকরা। এটা একটা জীবিকা নির্ভর সোশ্যাল ম্যান্ডেট। 1949-এ কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর এই সিস্টেমকে বন্ধ করার বদলে আরও রিজিড একটা সিস্টেম আনা হলো, যার নাম হলো হুকাউ সিস্টেম। মাও সেতুংয়ের চীনে শহর আর গ্রামের মধ্যে তোলা হলো আরেকটা গ্রেট ওয়াল অফ চায়না, অর্থাৎ গ্রামের সাধারণ মানুষ যেন জীবিকার সন্ধানে, ভালো জীবিকার আশাতে শহরে গিয়ে বসবাস করতে না পারে কোনোভাবেই। শহরের চাকচিক্য, শহরের বিলাসিতা শুধু তাদের জন্যই যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে শহরবাসী। দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে দরকার পাসপোর্টের, যাকে বলা হয় হাউস হোল্ড রেজিস্টার। মিনিস্ট্রি অফ পাবলিক সিকিউরিটি এই ডকুমেন্টটা ইস্যু করে। অর্থাৎ আপনার ভবিষ্যৎ আপনার মেধা বা পরিশ্রম নয়, আপনার জন্মস্থানের ওপর নির্ভরশীল। জন্মের সাথে সাথে একটা চীনা শিশু শুধু একটা বার্থ সার্টিফিকেট নয়, পায় একটা হুকৌ রেজিস্ট্রেশনও। আপনার আগের প্রজন্ম যদি গ্রামের রুরাল হুকৌ হোল্ডার হন, তাহলে আপনিও সেই গ্রামের রুরাল হুকৌ হোল্ডারই হবেন। আপনি চাইলেও শহরের ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করতে পারবেন না। আপনি সাংহাইতে গিয়ে কাজ করতে পারবেন, কিন্তু সেখানে কোনো প্রপার্টি কিনতে পারবেন না। অর্থাৎ আধুনিক শহরের উন্নতিতে আছে আপনার পরিশ্রম, কিন্তু সেই উন্নতিতে আপনার কোনো হকই নেই। অসুস্থ হলে শহরের কোনো হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন না আপনি, আপনার জন্য আছে সেই গ্রামের লোকাল ক্লিনিকগুলোই। আরবান হুকৌ হোল্ডারদের জন্য রয়েছে পেনশন এবং অন্যান্য ওয়েলফেয়ার স্কিম, কিন্তু রুরাল হুকৌ হোল্ডারদের জন্য কিচ্ছু না। সেই জন্যেই রুরাল হুকৌ হোল্ডাররা ভারতে ছুটে আসে চিকিৎসার জন্য, কারণ হুকৌ সিস্টেম শুধু একটা ডকুমেন্ট নয়, এটা হলো প্রসপারিটির চাবিকাঠি, যেটা কেউ মেধার মধ্যে দিয়ে অর্জন করে না, পারিবারিক সূত্রে ভোগ করে। পুরনো চীনে লিজিয়া বলে একটা সিস্টেম ছিল, যেটা অনেকটাই হাউস হোল্ড রেজিস্ট্রেশনের মতোই, কিন্তু তার পারপাস ছিল মূলত ট্যাক্স কালেকশন, প্রপার্টি রেজিস্ট্রেশন ইত্যাদি। মাও সেতুংয়ের চীনে সেটাই হয়ে গেল একটা চিরস্থায়ী বন্দোবস্ত। আর আজকে এটা চেহারা নিয়েছে ডিজিটাল অ্যাপারথেইডে। চীনের কমিউনিস্ট পার্টি দাবি করে যে তারা চীনকে পুরোপুরি ডিজিটাইজড করেছে। খুব ভুল তারা বলেনি। চীন আজ এই হুকৌ সিস্টেমকে একটা বায়োমেট্রিক বেসড ডিজিটাইজ সিস্টেমে পরিণত করেছে। রুরাল হুকৌ থেকে কেউ যেন আরবান হুকোতে এন্ট্রি না করতে পারে। তাদের কম্পিউটারের ডেটাবেস বলবে
অ্যাক্সেস ডিনাইড। একজন গ্রামের মেধাবী স্টুডেন্ট, তার স্থান হওয়া উচিত দেশের সবচেয়ে ভালো ইউনিভার্সিটিগুলোতে, তাই নয় কি? কিন্তু না, দেশটা যদি চীন হয় তাহলে কিন্তু সেটা বেআইনি। সেই ছাত্রের মেরিট নয়, তার বায়োমেট্রিক ডেটা বলবে যে জীবনে কতটা উন্নতি সে করতে পারবে। টেকনোলজিকে ব্যবহার করে আজ চীন নিজেদের সমাজকে আড়াআড়িভাবে ভাগ করে রেখেছে। অর্থাৎ ইম্পিরিয়াল চায়না থেকে শুরু করে আজকে ডিজিটাইজ চীন, মাঝখানে কয়েক হাজার বছর, কিন্তু যেটা একইভাবে রয়ে গেছে সেটা হলো যে কথা বলতে শেখার আগে একজনের ভবিষ্যৎ পাকাপাকিভাবে লেখা হয়ে যায় সেখানে। এটাই হলো টু চায়না প্যারাডক্স। একদিকে বুলেট ট্রেন, অপরদিকে অদৃশ্য ডিজিটাল গেট, যা সাধারণ মানুষের পক্ষে পার করা অসম্ভব। একটা চীন সারা দুনিয়ার ম্যানুফ্যাকচারিং হাব, আর সেখানে চিপ লেবারের সাপ্লাই দিচ্ছে দারিদ্র্য সীমার নিচে থাকা আরেকটা চীন। 2020 সালে চীনের প্রাইম মিনিস্টার লি কেকুয়াং সারা দুনিয়াকে চমকে দিয়ে বলেছিলেন যে চীনের মাথাপিছু গড় আয় মাসিক $4,000 বেশি, কিন্তু দেশের 600 মিলিয়ন লোক আছে যাদের গড় আয় $140 কম। অর্থাৎ চীনের আজকের উন্নতির পেছনে রয়েছে একটা সোশ্যাল সিস্টেম যেখানে অর্ধেকের ওপর জনসংখ্যাকে অর্থনৈতিকভাবে অস্পৃশ্য করে রাখা হয়েছে। নিজেদের সুপার পাওয়ার হিসাবে প্রজেক্ট করার জন্য তারা $1 বিলিয়ন বছরে খরচ করে। তারা আপনার ভোট, আপনার মিডিয়া, আপনার দৃষ্টিভঙ্গিকে ইনফ্লুয়েন্স করছে আপনার অজান্তেই। আর কয়েকজন সাধারণ ভারতীয় যাদের হাতে স্মার্টফোন ছাড়া কিছু নেই, তারা এই প্রস্থেটিক ন্যারেটিভে একটা ফাটল ধরিয়েছে। বিশ্ব আজ জানে যে ইন্ডিয়া ইজ রাইজিং। হয়তো ইন্ডিয়ার গ্রোথ স্টোরিটা অতটা গ্ল্যামারাস নয়, হয়তো কিছুটা বিশৃঙ্খল, কিন্তু এটা কিন্তু রিয়েল, অর্গানিক এবং ডাইনামিক। চীনের গ্রোথ স্টোরি কিন্তু গ্ল্যামারাস, কিন্তু সেটা হলো নকল এবং ভঙ্গুর, ওই সিনেমা বা রিলের মতো সুন্দর কিন্তু সাজানো। এবার বিচার আপনার, কোন ফিউচারটাকে আপনি চান। আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। এই ধরনের প্রতিবেদনগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো পরবর্তী প্রতিবেদনে। নমস্কার, ভালো থাকবেন।